স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা শাখা ত্রিকোণমিতি। এটা হলো তোমাদের নবম অধ্যায়। তো ত্রিকোণমিতি আসলে গণিতের কেন গুরুত্বপূর্ণ শাখা সেটা হলো, দেখো বর্তমানে আমাদের মহাকাশ গবেষণায় যতটা আমরা উন্নতি সাধন করেছি, এগুলোতে কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার সবচেয়ে বেশি। তুমি পৃথিবী থেকে যে কোনো গ্রহ নক্ষত্র এগুলোতে তুমি যে যাবে বা দূরত্ব পরিমাপ করবে, এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্রের সাহায্যেই করা হয়। তারপর নেভিগেশন তোমার অর্থাৎ নৌ পরিবহন যে ব্যাপারটা, এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হয়। তারপর গাছের উচ্চতা, তুমি গাছে না উঠেই তুমি উচ্চতা নির্ণয় করতে পারবে। তারপর পাহাড় পর্বত, মাউন্ট এভারেস্ট বা মিশরের যে পিরামিডগুলো, এগুলোর উচ্চতা কিন্তু তুমি ত্রিকোণমিতির এই সূত্রের সাহায্যে তুমি নির্ণয় করতে পারবে। তো বিভিন্ন জ্যোতির্বিদ বা বিভিন্ন গণিতবিদ বলো আর বিজ্ঞানী বলো, সবাই কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো ব্যবহার করে থাকেন তাদের বিভিন্ন গবেষণায়। তো আসলে ত্রিকোণমিতি এই যে গুরুত্বপূর্ণ একটা শব্দ, এই শব্দটা ভাঙলে আসলে আমরা কি পাবো? তাহলে অধ্যায় হলো তোমাদের নবম, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। তো এখানে আমরা এখানে ত্রি মানে কি দেখো, ত্রি মানে হলো 3, আর এই যে কোণ মানে কি, বা কোণ বা ধার বা বাহু, বাহু অথবা কোণ যেটাই বলো না কেন। আর এই যে মিতি, মিতি অর্থ হলো পরিমাপ, পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দটা আসলে কি দাঁড়ালো? 3টা বাহুর পরিমাপ, 3টা ধারের পরিমাপ বা 3টা কোণের যে পরিমাপ, সেটাই হলো ত্রিকোণমিতি। ইংরেজিতে আমরা যেটাকে বলি আমরা TRIGONOMETRY। তো এখানে ট্রাই শব্দের অর্থ এটা হলো ট্রাই। ট্রাই মানে কি 3, আর গণ GON এটা ধরো ধার বা বাহু, বাহু বা কোণ। আর মেট্রি, এই যে মেট্রি, এটা থেকে আসবে তোমার মেট্রন, METRON। মেট্রন অর্থ হলো পরিমাপ। তাহলে আমরা কি পেলাম? 3টা ধার বা বাহুর পরিমাপ বা কোণের পরিমাপ, সেটা হলো ত্রিকোণমিতি। এই গুরুত্বপূর্ণ শাখার আসলে জনককে, তাহলে ত্রিকোণমিতির জনক হলেন বিখ্যাত গণিতবিদ হিপারকাস। আর ত্রিকোণমিতি এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বার্থোলোমিউ পেটিসকাস। উনি সর্বপ্রথম তার গ্রন্থে এই ত্রিকোণমিতি শব্দটি ব্যবহার করেন। এখন তোমাদের নবম অধ্যায়ের যেটা 9.1-এ শুরুতেই তোমাদের আমি সূত্রগুলো আলোচনা করব বা এর প্রাথমিক বিষয়গুলো আলোচনা করব। ত্রিকোণমিতিতে দেখো তোমার গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, সেটা হলো সমকোণের যে একটা ব্যাপার, এটা তোমাকে বারবার ব্যবহার করতে হবে বা এটাই আসবে। এখান থেকেই তোমার ত্রিকোণমিতির যাবতীয় সূত্র বের হবে। সমকোণ, ধরো ABC, আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটার বি কোণটা হলো সমকোণ। তাহলে আমরা জানি যে এটা হলো অতিভুজ, AC হবে এখানে অতিভুজ, এটা আমরা জানি। সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। আর এটা যদি আমি লম্ব নেই, তাহলে এটা আমার ভূমি। তো তোমরা দেখো সারাটা জীবন কিন্তু তোমরা পড়ে আসলে ছোটবেলা থেকে, যে এই AB-কে সবসময় লম্ব, BC-কে কিন্তু ভূমি হিসেবেই ব্যবহার করলে, আর AC তো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। কিন্তু এখন তোমরা জানবে আসলে ঘটনা কি। ঘটনা হলো যে সারাটা জীবন তোমাদের আমরা পড়ালাম যে এই কোণটাকে আমরা থিটা হিসেবে চিন্তা করে। থিটা আসলে কি? থিটা হলো গ্রিক একটা বর্ণ, যেটা আমরা এখানে কোণ হিসেবে উল্লেখ করব। এখানে গ্রিক বর্ণ 6টি গুরুত্বপূর্ণ বর্ণ তোমরা ব্যবহার করবে। সেটা হলো, একটা হলো আলফা, আমি একটু বলি আলফা, এটা হলো এরকম আলফা। তারপর বিটা,
এটা এরকম, গামা এরকম, ফাই ওমেগা তারপর থিটা, সর্বশেষ যেটা লিখলাম থিটা। এটার ব্যবহারই সবচেয়ে বেশি থিটা। কোণের জন্য এই 6টি গ্রিক বর্ণই আমরা বেশি ব্যবহার করি, তার চেয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই থিটা। তো এখানে কোণকে উল্লেখ করার জন্য থিটা এই গ্রিক বর্ণ আমরা ব্যবহার করব। তাহলে থিটা কোণ এটা কিন্তু সূক্ষ্ম কোণ। থিটা কোণের বিপরীত বাহু সবসময় আমরা লম্ব নেব, অর্থাৎ এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাই লম্ব। তো আমরা তোমাদের ছোটবেলা থেকে যেটা সমকোণী ত্রিভুজের লম্ব এবিকে আমরা বলি, সবসময় আমরা এই কোণটাকে সূক্ষ্ম কোণ থিটা হিসেবে ধরে আমরা তোমাদের পড়াই ছোট ক্লাসগুলোতে। এখন তুমি যদি বলো যে আমি এই কোণটা থিটা নেব, নাও, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এই বিসিটাই হবে তখন লম্ব। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এই বিসিটা কিন্তু লম্ব হবে, এবি তখন ভূমি হবে, আর এসিটা কিন্তু অতিভুজই থেকে যাবে, কারণ সমকোণের বিপরীত বাহু ওটার কিন্তু কোনো পরিবর্তন নাই। তো এখন এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হলো পরিমাপ। দুইটা বাহুর পরিমাপ, দুইটা বাহুর অনুপাত নেব আমরা এখানে। দেখো, আমি যদি এবি আর বিসি এর অনুপাত নেই, এবি আর বিসি, ধরো এবি ডিভাইডেড বিসি, আমি কি দুইটা বাহুর অনুপাত নিলাম না? তাহলে কার অনুপাত নিলাম? এটা নিলাম, লম্ব হলো এবি, এবি হলো লম্ব, আর বিসি হলো ভূমি। তাহলে লম্ব আর ভূমি এটার সম্পর্ক যেটা আসবে সেটা হলো ত্রিকোণমিতিতে যে সম্পর্ক তৈরি হয় সেটাকে আমরা বলবো ট্যান, TAN, থিটা। আমি এটা সংক্ষেপে লিখতেছি, এটা আর বিস্তারিত আমি আরও একটু পরে বলবো, ট্যান থিটা। তাহলে লম্ব আর ভূমির অনুপাত মানেই হলো ট্যান থিটা। আর লম্বের সঙ্গে যদি আমি অতিভুজ নেই, লম্ব আর অতিভুজ, আচ্ছা এটা একটু আমি বলি যে এটারই যদি বিপরীত নেই, দেখো আমি ভূমি ওপরে নিলাম, লম্ব নিচে নিলাম, তাহলে ব্যাপারটা কি হয়? ব্যাপারটা তখন হয়ে যাবে কট, COT, কট থিটা। বিসি ওপরে যাবে, এবি নিচে আসবে, তখন ভূমি ওপরে যাবে, লম্ব নিচে আসবে। এই সম্পর্কে বা এই দুইটা বাহুর অনুপাতকে আমরা বলবো কট থিটা। আচ্ছা, এরপর লম্বর সাথে যদি আমি অতিভুজকে নেই, লম্বের সাথে অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ যদি আমি এই দুইটার অনুপাত নেই, তাহলে কি আসবে? তখন সাইন আসবে, সাইন থিটা। তাহলে লম্ব হলো এবি আর অতিভুজ হলো তোমার এখানে এসি। এটাকে আমরা বলবো লম্ব ভাগ অতিভুজ। এখান থেকে আমরা সম্পর্ক পেলাম সাইনের। এরপর এটাই যদি আমি উল্টায় নেই, তাহলে কি হবে? সাইনের বিপরীত হয়ে যাবে কোসেক, COSEC, কোসেক থিটা সমান এসি উপরে যাবে আর এবি নিচে আসবে, অর্থাৎ অতিভুজটাই উপরে যাবে, অতিভুজ, আর লম্বটা নিচে আসবে। তাহলে এই সম্পর্ক বা এই অনুপাতকে আমরা বলবো কোসেক থিটা। এরপর আমি যদি ভূমি আর অতিভুজ নেই, তাহলে কি হবে? ভূমির সাথে কিন্তু আমরা লম্ব দেখালাম, এবার ভূমির সাথে আমরা অতিভুজ দেখাবো, তাহলে কি হবে? এটা হবে কস থিটা, COS, কস থিটা। তাহলে এখানে ভূমিটা হলো তোমার বিসি আর অতিভুজ হলো এসি। এটাকে আমরা বলবো ভূমি ভাগ হলো অতিভুজ। তাহলে এই সম্পর্কটাকে আমরা বলি কস থিটা। এই কসেরই বিপরীত যেটা সেটা হলো কি সেক থিটা, SEC, সেক থিটা। এসি উপরে যাবে, বিসিটা নিচে আসবে, তাহলে এটা অতিভুজই উপরে যাবে আর ভূমিটা নিচে আসবে। তাহলে এই যে আমরা কয়টা সম্পর্ক পেলাম, এখানে 6টা সম্পর্ক পেলাম বা অনুপাত পেলাম। এগুলো ত্রিকোণমিতির এক একটা সূত্র। তাহলে কোন ত্রিভুজ থেকে আসে এগুলো? এগুলো সমকোণী ত্রিভুজ থেকে, লম্বভূমি অতিভুজগুলো থেকে। তো আসলে এগুলো তো আমি সংক্ষেপে লিখলাম, এগুলোর একটু বিস্তারিত লিখবো এবার। তাহলে দেখো সাইন, SINE, সাইন থিটা, এটা সংক্ষিপ্ত রূপ হলো SIN, সাইন থিটা। উচ্চারণটা কিন্তু হবে সাইন থিটা, সাইন থিটা।
তোমরা কিন্তু আবার ভুল করে সিন থিটা বলো না, উচ্চারণটা হবে সাইন থিটা। এরপর দেখো কোসাইন, COSINE, কোসাইন থিটা, সেটাকে আমরা সংক্ষেপে বলি COS, কস থিটা। তাহলে এই কোসাইনের উচ্চারণটা আমি এখানে লিখি কোসাইন, কোসাইন, কোসাইন থিটা। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলবো কস থিটা। এটা হলো কোসাইন, এটা হলো সাইন, সেটাকে আমরা সাইন আর কস দ্বারা উল্লেখ করব। তাহলে সাইন থিটা মানে এখানে একটু আমি লিখি SINE, সাইন থিটা। তাহলে এটা হবে আমার COSINE, সাইন, কোসাইন থিটা। এরপর দেখো ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট থিটা, সেটাকে আমরা লিখি ট্যান থিটা। তাহলে ট্যানজেন্ট, ট্যানজেন্ট থিটা মানে এটা আমি লিখি TANGENT। তাহলে এগুলোর উচ্চারণ আমি একটু লিখতেছি এখানে। তারপর ট্যানের বিপরীত হলো কট, কোটেনজেন্ট, কোটেনজেন্ট থিটা, এটাকে আমরা COT, কট থিটা লিখব। তাহলে কোটেনজেন্ট, COTANGENT, কোটেনজেন্ট থিটা। এরপর সাইনের বিপরীত হবে কোসেক, সেটাকে আমরা লিখব কোসেকেন্ট, COSECANT, কোসেকেন্ট থিটা মানে কোসেক থিটা, কোসেক থিটা। আর SECANT, কজের বিপরীত সেকেন্ড, এটাকে আমরা লিখব SEC। তাহলে এটার উচ্চারণ কোসেক, কোসেকেন্ট, যাই হোক কোসেকেন্ট, কোসেকেন্ট থিটা। আর এটার হবে তাহলে COSECANT। আর সেকেন্ড, সেকেন্ড থিটা, যেটাকে আমরা SECANT দ্বারা উল্লেখ করব। তো যাই হোক, এগুলো আমি লিখলাম, তোমরা বইয়ে এগুলো উচ্চারণ পাবে। তো আসলে এখানে দেখো SIN, সাইন থিটা, এখানে সাইন এবং থিটা আসলে কিভাবে থাকে একটা প্রশ্ন থেকে যায়। এখানে সাইন আর থিটা কিন্তু গুণ আকারে থাকবে না, এখানে আমরা নেই, এটা হলো থিটা কোণের সাইন অনুপাত। তাহলে সাইন থিটার অর্থ হলো থিটা কোণের সাইন অনুপাত। তুমি যদি বলো TAN, ট্যান থিটা, তাহলে থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত, এটা সাইন অনুপাত, এটা হলো ট্যানজেন্ট অনুপাত। তুমি যদি নাও, ধরো কজ নাও, কজ থিটা, তাহলে থিটা কোণের কোসাইন অনুপাত, কোসাইন অনুপাত। তো এইভাবে আসলে আমরা উচ্চারণ করব, বা এগুলো এভাবেই আসে। এখন আমাদের কিছু সূত্র লিখতে হবে। সূত্রগুলো দেখো, সূত্র 1, SIN, সাইন থিটা সমান তোমাকে লিখতে হবে 1/কোসেক থিটা, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তাহলে 2 নম্বর হবে কোসেক, এখানে আসবে কোসেক থিটা সমান সাইন 1 এর নিচে যাবে, শুধু স্থান পরিবর্তন, সাইন থিটা, একটা সূত্র হলো। এরপর 3 নম্বর কস থিটা সমান 1/সেক থিটা। আর 4 নম্বর আমরা নেব সেক, এখানে আসবে সেক থিটা সমান 1/কস থিটা। 5 নম্বর ট্যান থিটা সমান
শোনো, তোমাদের বলি, এই যে শুরুতে সাইনের এস কিন্তু ছোট হাতের হবে, কোসেকের সি কিন্তু ছোট হাতের, এই সি ছোট হাতের, এই এস ছোট হাতের, টি কিন্তু ছোট হাতের, এগুলো কিন্তু ছোট হাতের বর্ণ দ্বারা লিখতে হয়। ট্যান থিটা সমান 1/cot থিটা। তাহলে এখানে 6 নম্বরে লেখা যায় cot থিটা সমান 1/tan থিটা, এগুলো সূত্র। তারপর তোমার 7 নাম্বার ট্যান থিটা সমান তুমি আরও একটা সূত্র লিখতে পারবে, সাইন থিটা ডিভাইডেড কস থিটা। 8 নম্বরে তাহলে লিখতে পারবে কট থিটা সমান, এটারই বিপরীত উল্টা, কজ ওপরে যাবে আর সাইন নিচে আসবে। এই তো এরপর স্কোয়ারের 3টা সূত্র লিখবো। দেখো স্কোয়ারের, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1। এখান থেকে তুমি যদি বলো আমি শুধু সাইন স্কোয়ার লিখবো, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার ডান পাশে গিয়ে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও একটা সূত্র। তুমি যদি বলো আমি কস স্কোয়ার লিখবো, তাহলে কস স্কোয়ার থিটা সমান সাইন ডান পাশে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা সূত্র। এরপর 10 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। স্কোয়ারের 3টা সূত্র, একটা হলো প্লাসের আর 2টা হলো মাইনাসের এটা একটা। তাহলে এখান থেকে তুমি যদি বলো আমি লিখবো সেক স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। এবার যদি বলো আমি ট্যান স্কোয়ার থিটা লিখবো, তাহলে কি হবে, ট্যান স্কোয়ার ডান পাশে যাবে, 1 বাম পাশে আসবে, তার মানে কি আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একটা সূত্র। সর্বশেষ স্কোয়ারের সূত্র হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে তুমি লেখো যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তুমি যদি বলো আমি কট স্কোয়ার লিখবো, তাহলে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, মাইনাস 1টা বাম পাশে আসবে। এভাবে আমরা স্কোয়ারের 3টা সূত্র পড়ি, এগুলো তোমাদের অঙ্কে বারবার ব্যবহার করতে হবে।